সহজ শর্তে বিদেশি ঋণযুক্ত প্রকল্পে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সোমবার একনেক সভায় অনুমোদিত 4 প্রকল্পে ব্যয় হবে প্রায় 24,500 কোটি টাকা, যার 65 ভাগই হবে বৈদেশিক ঋণে। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা জানান, অপচয় রোধে প্রকল্প বাস্তবায়নে কঠোর নজরদারি করবে সরকার। বিদায়ী সরকার রাজনৈতিক বিবেচনায় কম গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প হাতে নেয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই সেগুলো কাটছাঁটে তালিকা তৈরি শুরু করে। প্রাথমিক পর্যায়ে থাকা রাজনৈতিক প্রকল্প বাদ দেয়া হচ্ছে, কমানো হচ্ছে অন্যান্য প্রকল্পের পরিধিও। সরকার বিদেশি মুদ্রার যোগান বাড়াতে সহজ শর্তের ঋণযুক্ত প্রকল্প বাস্তবায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে। জানা যায়, দীর্ঘমেয়াদী এসব ঋণে টেকসই উন্নয়ন নিশ্চিতে নীতিমালাও তৈরি করা হবে। রাজধানীতে মানুষের চাপ কমাতে ঢাকার আশেপাশে এবং বিভাগীয় শহরগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে চায় সরকার। এজন্য একনেকে 5,900 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি যে তারা ওই 30 বছর পরও আবার এটাকে আবার নতুন প্রকল্পে স্থানান্তর করে। কাজে ওখানে যে ঋণের বোঝা খুব বাড়ছে না, এরকম ধরনের বিদেশি অর্থায়ন প্রকল্প, অর্থায়ন পুষ্ট প্রকল্পগুলোই আমরা আগে হাত দিচ্ছি, কিন্তু যেগুলো আমাদের জরুরি দরকার বলে মনে করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পে গাড়ি কেনায় ব্যয় কমাতে সারা দেশে সরকারি গাড়ির তথ্য সংগ্রহ করা হবে। এসব গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে জোর দিচ্ছে সরকার। একনেকে 11,500 কোটি টাকায় কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণের প্রকল্প পাশ হয়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে 6,574 কোটি টাকা। এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম একটা ভূরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। সংবাদ সম্মেলনে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে গেলে বাজারে মন্দা তৈরির শঙ্কাও তুলে ধরা হয়। ব্যয় না বাড়িয়ে একনেকে 7 প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ানো হয়েছে। অর্থ ব্যয় করতে হবে না। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ চান বেসরকারি উন্নয়ন সহযোগীরা। তারা বলছেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে যে উন্নয়ন হয়েছে এর মধ্যে বড় অংশই অবদান রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও, কিন্তু তাদের কোনো স্বীকৃতি মিলেনি। সোমবার রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা তুলে ধরেন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বৈঠক শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, উন্নয়নে এনজিওদের অংশীদারিত্ব বাড়ানোর পথে বাধা সরকারি নীতির প্রতিবন্ধকতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি। নারী ও বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা উন্নয়নের পথে বাধা বলে মনে করেন দেশে কাজ করা স্থানীয় ও বিদেশি এনজিওর প্রতিনিধিরা। দেশের ভিতরে নারী এবং অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন হিংসাত্মক এবং দেশমূলক কথাবার্তা প্রচারিত হয়। ওনারা মনে করেন এটা উন্নয়নের জন্য একটা বড় বাধা হিসেবে এই মুহূর্তে ওনারা দেখছেন। সরকারের দুর্নীতি যেমন দূর করতে হবে, যদি আমাদের নিজেদের ভিতরে যদি কোনো কমতি বা ঘাটতি থেকে থাকে সেগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে, যাতে করে প্রত্যেকটি প্রতিষ্ঠানই স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে পরিচালিত হতে পারে। সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সব ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। রোববার রাতে হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। বিএফআইইউ আজিজ খানের পরিবারের 11 সদস্যের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে। তবে তাদের মালিকানাধীন সামিট গ্রুপের বিভিন্ন কোম্পানির ব্যাংক হিসেব এখনো সচল আছে, এগুলো স্থগিত করা হয়নি। আজিজ খান বিদ্যুৎ খাতের অন্যতম বড় ব্যবসায়ী। দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় 17% তার মালিকানাধীন সামিট গ্রুপ করে থাকে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণ আরও বেড়েছে। জুন শেষে এই খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 24,711 কোটি টাকা, যা মোট ঋণের 33.5
0.15%। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 21,567 কোটি টাকা, যা ছিল ওই সময় পর্যন্ত বিতরণ করা ঋণের 29.27%। এই হিসেবে 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 3,144 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তহবিল সংকটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণ খুব বেশি বাড়ছে না। জুন শেষে এসব প্রতিষ্ঠানের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে 74,534 কোটি টাকা। ফলে পুরো খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। দরপতন অব্যাহত রয়েছে দেশের 2 শেয়ার বাজারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে 43 পয়েন্টের বেশি। এ সময় 72 ভাগ কোম্পানির শেয়ারের দর হারিয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 154 পয়েন্ট। সোমবার ইতিবাচক অবস্থায় লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম 10 মিনিটেই প্রধান সূচক বাড়ে 16 পয়েন্ট। তবে দিন শেষে ডিএসইএক্স সূচক 43.72 পয়েন্ট কমে অবস্থান করছে 5,335 পয়েন্টে। সূচকের সঙ্গে লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। আজ লেনদেন হয়েছে 366 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 2 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 53টির, কমেছে 288টির। অপরিবর্তিত রয়েছে 55টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় অগ্নি সিস্টেম, তৃতীয় অবস্থানে ইসলামী ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম দুলামিয়া কটন, দ্বিতীয় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে রিজন টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 154.54 পয়েন্ট। লেনদেন 5,79 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কার্যালয়ের নিরাপত্তা দেবে সশস্ত্র বাহিনী। সোমবার বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কোস্টগার্ডের মহাপরিচালক ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়। এতে বলা হয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হওয়ায় সশস্ত্র বাহিনী এর সুরক্ষায় দায়বদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশন স্বপ্রণোদিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক ও আলোচনা করছে। স্বচ্ছ, গতিশীল, বিনিয়োগকারী বান্ধব পুঁজিবাজার তৈরিতে কাজ করছে বলে জানায় বিএসইসি। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দামে এলপিজি কিনতে হয় বাংলাদেশের ক্রেতাদের। দেশের বাজারে জ্বালানিটির দাম 30% পর্যন্ত বেশি। বিপণনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, কাঁচা মাল আমদানিতে বাড়তি জাহাজ ভাড়া ও শুল্কই মূল কারণ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ ব্যবসায়ীরা। অক্টোবরের জন্য দেশের বাজারে প্রতি লিটার এলপি গ্যাসের দাম 121 টাকা 32 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এর মধ্যে কাঁচামাল, বিউটেন ও প্রোপেন আমদানিতে জাহাজ ভাড়া ও প্রিমিয়াম খরচ 14.5 টাকার বেশি। মজুদ ও বোতলজাতে প্রতি কেজিতে খরচ 16 টাকার বেশি। বাকিটা মূল্য সংযোজন কর, রিটেইলার ও ডিস্ট্রিবিউটরের কমিশন। বাংলাদেশের চেয়ে ভারত, নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার বাজারগুলোতে কম দামে এলপিজি বিক্রি হয়। সেসব বাজারে দামের ওঠানামাও কম দেখা যায়। তো ইন্ডিয়াতে একটা 40,000 টনের সেল করে, ওই 40,000 টনের জাহাজ ডেপ্লয় করে ওইখানে হয়তো 30,000 টন বিক্রি করলো, আমাদেরকে 9,000 10,000 দিয়ে তারা মাদার ভেসেলটাকে ডেপ্লয় করে। দ্যাট ইজ ওয়াই মানে ফ্রেট প্রাইসটা এখানে আসলে ভ্যারি করে, এবং এটাই মূল কারণ। ফ্রেটটার উপরেই এবং ডিউটিটা, এই দুইটার উপরে বেস করে আসলে প্রাইসটা চেঞ্জেস আসে। দেশে এলপিজি খাতে বেসরকারি বিনিয়োগ প্রায় 30,000 কোটি টাকা। বাজারে বিপণন হচ্ছে 20 কোম্পানির সিলিন্ডার। বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য দামে রান্নার এলপি গ্যাস মিললে চাপ কমবে প্রাকৃতিক গ্যাসে। হোম ইউজে খুব অ্যাবিউজ হয়, তো যদি এটাকে পাল্টাতে হয় তাহলে আপনার অল্টারনেটিভ এলপিজির অ্যাবান্ডেন্সটা এবং অ্যাভেলেবিলিটিটা বাড়াতে হবে। বেসরকারি খাত নিজের খেয়াল খুশি মতো তারা এই মার্কেটে অলিগোপলি প্রতিষ্ঠিত করেছিল। 27-28টা কোম্পানি মিলিয়ে তারা নিজেদের মতো দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করত। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি বলছে, বিশ্ববাজারে কাঁচামাল ও ডলার দরের ভিত্তিতে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় হয়। ভারতে এলপি মার্কেট অনেক আগে থেকে বিকশিত, এটা ম্যাচুর মার্কেট। বাংলাদেশের মার্কেট অত ম্যাচুর নাই, আমাদের পুরাটাই আমদানি নির্ভর। সো আমরা
ওই যে সৌদি সিপি যেটা বলতেছি কন্ট্রাক্ট প্রাইস যেটা তার উপর নির্ভর করে এখানে ওঠানামা। দেশে বছরে এলপি গ্যাসের চাহিদা 16 লাখ টন, 2030 সাল নাগাদ যা প্রায় দ্বিগুণ হতে পারে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শেরপুর ও ময়মনসিংহের কয়েক লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে বানভাগে মানুষ। ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক, দুর্গত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। 1988 সালের পর এমন ভয়াবহ বন্যা দেখেছে শেরপুরের মানুষ। বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে 5 উপজেলার 2 লাখ বাসিন্দা। বাড়িঘরে পানি ওঠায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার 4 দিন পার হলেও এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসী মানুষের। পানি বিতরণ কম, মানে পানির মধ্যে মানুষ হাহাকার করতেছে, বাড়িঘরে কোনো কেউ যাইতে পারতেছে না। বন্যায় চারণভূমি ডুবে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। রাস্তাঘাট শুয়ে থাকতেছি, সারা বয়ে থাকি, দিন রাতে ঘুম যাইতে লাগে, গরুরে খাওয়ানো লাগে, খাওয়া দাওয়া আমরা কিছু পাই না। ছিল আমন ধান সব পানির নিচে, এখন আমরা নিজেরাই খাবো কি গরুরে কি খাওয়াবো এই চিন্তিত পারছি না। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় 43,000 হেক্টর জমির ধান এখন পানির নিচে। ফসল হারিয়ে নিঃস্ব অনেক কৃষক। ভেসে গেছে 10,751টি মাছের ঘের। 40 একরের একটা প্রজেক্ট আছে মাছের, এটা পুরাটাই তলে গেছে। এত পরিমাণ ক্ষতি হয়েছে, ধান নষ্ট হয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। যেগুলো আংশিক নিমজ্জিত এগুলো তো পানি নেমে গেলে আর সমস্যা নাই, যেগুলো একবারে ক্ষতিগ্রস্ত হবে তখন হয়তো আমরা উপরে লিখবো যদি সহযোগিতা পাওয়া যায় উপর থেকে। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি বেসরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাজিরা বোনাস বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে গাজীপুরের জিরানীতে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা চন্দা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দুপুর থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত সপ্তাহে কারখানাটির শ্রমিকরা হাজিরা একই দাবিতে বিক্ষোভ করে। তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে আজ তারা সড়ক অবরোধ করে। এদিকে শ্রম আইন অনুযায়ী বন্ধ থাকা 8 কারখানা খুলে দেওয়ার ব্যাপারে শ্রমিক ও মালিকদের সাথে আলোচনা অব্যাহত থাকার কথা জানিয়েছে শিল্প পুলিশ। এছাড়া বাকি পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। এদিকে ঢাকার ধামরায়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ কারখানার দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। এ সময় তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা কারখানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তিন পার্বত্য জেলা আগামীকাল থেকে 24 দিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ায় বড় সংকটে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ভরা মৌসুমে প্রশাসনের এমন সিদ্ধান্তে হতবাক তারা। বলছেন পূজার ছুটিতে বেশিরভাগ হোটেল মোটেলের বুকিং বাতিল হয়, লোকসানের পাশাপাশি বিপাকে পড়েছেন অনেক মানুষ। দুর্গাপূজার ছুটি ঘিরে মুখর হয়ে ওঠার কথা ছিল খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। এরই মধ্যে প্রায় সবগুলো হোটেল মোটেলে বুকিং ছিল পর্যটকদের। রোববার প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ায় বিস্মিত পর্যটন ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞার পরই রাঙামাটিতে বাতিল হয়েছে সব হোটেল মোটেলের বুকিং। পর্যটনের ভরা মৌসুমে লোকসানের শঙ্কা তাদের। বহুত গেস্ট আমাদের আসবে না এবং আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হবে। গতকালকের ঘোষণার পরে পরিস্থিতি পুরোই খারাপ, মনে করেন যে গেস্ট একবারে নাই। ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পরে এখন তো আমরা তো চিন্তায় পড়ে গেছি, মানে ব্যবসা লসগুলা কাটিয়ে উঠতে পারবো কিনা। বান্দরবানে পর্যটনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত 66,000 মানুষ। পর্যটক শূন্য হওয়ায় এরই মধ্যে হতাশা দেখা দিয়েছে তাদের মাঝে। টুরিস্টরা আসা শুরু করছিল, আমাদের হোটেলে মোটামুটি ভালো আশা অনুসারে আমরা টুরিস্ট পেয়েছিলাম। আমরা খুব কষ্টে আছি, মানে যে বাসায় যে বাজার করে নিয়ে যাব এরকম টাকা পর্যন্ত আমাদের পকেটে নাই। পর্যটন খাতে ক্ষতির কথা স্বীকার করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানিয়েছে প্রশাসন। এখানে সারা বাংলাদেশ থেকে পৃথিবীর অনেক দেশ থেকে টুরিস্ট আসবে, তারা এখানে ঘুরবে, বেড়াবে, খাওয়া দাওয়া করবে, আমাদের অর্থনীতি চাঙ্গা হবে না।
আমাদের অবস্থান থেকে যতটুকু আমাদের ব্যবস্থা নিয়ে আমরা ব্যবস্থা নিব। অনিবার্য কারণ দেখিয়ে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের পাহাড়ে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।